হ্যালো স্টুডেন্ট, আই হোপ এভরিওয়ান ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি হ্যাপি অ্যান্ড ফোকাসিং ইউর গোল। আজকে থেকে আমরা শুরু করব ডব্লিউবিএসএসসির যেটা গ্রুপ সি এর। গ্রুপ ডিতে কোনো ইংলিশ আসে না। গ্রুপ সি এর যে 15টা ইংলিশ কোশ্চিন আসে আর এসএলএসটি ইংলিশের যে গ্রামার পোর্শনের যেটা হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন আসে, তার ডিটেল অ্যানালাইসিস আমরা করব। আমরা 9-10টা নিয়ে কাজ করছি এখন, 11-12টা নিয়ে পরে ভাবছি। আপাতত 9-10-এর যে সমস্ত গ্রামার পোর্শনটা আসে ওখান থেকেও 15টা আসে, আর এসএলএসটির যে 15টা, সরি, গ্রুপ সি এর যে 15টা কোশ্চিন আছে সেটাকে নিয়ে আমরা আজকে 15টা থেকে কিছুটা কিছুটা করে নিয়েছি আমি। এই সিরিজটা চলবে যেহেতু, ওই জন্য দুটোর মিক্স আছে, গ্রুপ সি আর এসএলএসটি ইংলিশের গ্রামার পোর্শনটার। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চিন। 9-10 বেসিসটা কিন্তু হচ্ছে, হ্যাঁ আমি আবার বলে দিলাম 9-10 বেসিসটা হচ্ছে। দেখো এটা এসএলএসটি 2016-র, এটা রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুইটেবল ক্লজ। এখানটাতে বলেছে রিপ্লেস করতে এই ক্লজটাকে, উই নিড আ টিচার উইথ 2 years টিচিং এক্সপিরিয়েন্স। এখানটাতে যদি টিচারের সাথে আমরা উইথ লাগাই তাহলে কি হচ্ছে বলে তো, যে টিচারকেও লাগবে, আমাদের 2 year এক্সপিরিয়েন্সের টিচিংও লাগবে। মানে এটা টিচারের কোয়ালিফিকেশন বোঝাচ্ছে না কিন্তু, মানে টিচার একটা জিনিস আর 2 year টিচিং এক্সপিরিয়েন্স এটা একটা জিনিস, আমাদের দুটো জিনিসই লাগবে এরকম বোঝাচ্ছে। কিন্তু এটা তো সেটা বোঝায়নি, এটা বলেছে যে আমাদের এমন একটা টিচার দরকার যার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকবে, টিচিং এক্সপিরিয়েন্স থাকবে, তাই না? তাহলে এখানটাতে যার বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? হু, হুইচ, হুম, দ্যাট, এই ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করি, তাই না? তাহলে এখানে টিচারের জন্য, টিচার এখানটাতে দেখো সাবজেক্ট হিসাবে কিন্তু আছে, সরি সরি, সাবজেক্ট হিসাবে কিন্তু আছে, এখানে কিন্তু অবজেক্ট হিসেবে নেই। তাহলে উই নিড আ টিচার, উইথ দিয়ে তো হবেই না শুরু, হুম হুইচও হবে না, যেহেতু এটা কোনো অবজেক্ট না, এটা একটা সাবজেক্ট, তার জন্য হুইচও হবে না। আর হুম, হুম কখন বসে? যখন সেটা কোনো অবজেক্ট হয়। কিন্তু এখানে টিচার কিন্তু অবজেক্ট হিসেবে আমরা ইউজ করছি না, তার কারণ এটা টিচারের নিজের, তার একটা কোয়ালিফিকেশন, ওই জন্য এখানে টিচারের সাথে হু বসবে, হু হ্যাজ 2 years টিচিং এক্সপিরিয়েন্স। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার। তাহলে উই নিড আ টিচার হু হ্যাজ 2 years টিচিং এক্সপিরিয়েন্স। দেন সেকেন্ড নাম্বার বলেছে যে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ ফ্রেজ। এটাও দেখো এসএলএসটি 2016-তে এসছে। আমরা আবার বলছি 9-10-এর কিন্তু করছি, আমরা কিন্তু 9-10-এর করছি, 11-12-এর কিন্তু নয়। 9-10 লেভেলের যে কোশ্চিনটা হয় সেটার কিন্তু আমরা করছি। এখানে আন্ডারলাইন ওয়ার্ডের বদলে রিপ্লেস করতে বলেছে একটা ফ্রেজ দিয়ে, তাহলে অনারেবল, এভরিবডি রেসপেক্ট অ্যান অনারেবল পার্সন। দেখো এখানে এইচ থাকা সত্ত্বেও কিন্তু অ্যান আছে, কেন? যখন এইচ এর উচ্চারণ, ওয়াই এর উচ্চারণ যখন ভাওয়েলের মতো হয়, অনারেবলে ও দিয়ে মনে হচ্ছে যেন, যদি আমরা অনারেবল বলি কথাটাকে তাহলে কিন্তু এটা ও দিয়ে শুরু হচ্ছে মনে হচ্ছে, ওয়ার্ডটার উচ্চারণের ক্ষেত্রে ও দিয়ে স্টার্ট হচ্ছে বলা যায়, তাহলে ও একটা ভাওয়েল, ওই জন্য তার জন্য এর আগে কিন্তু অ্যান বসছে। হুম, তাহলে কি হলো, ওই জন্য দেখো এখানে অ্যান বসছে, অনারেবল ম্যান। তাহলে অনারেবল এর বদলে কি ইউজ করা যায়? উইথ মেনি অনার্স, না, উইথ মেনি অনার্স হয় না অনারেবলের সাথে। অ্যাভেল টু অনারিং, অনার বা অনারিং এর আগে কখনো অ্যাবেল কথাটাকে ইউজ করবে না, অ্যাবেল কথাটা ইউজ হয় না অনারের আগে। তাহলে 3 নাম্বারটা একদমই বাদ। আর হ্যাভিং অনার, না, এখানে যেহেতু অনারেবল ম্যানের কথা বলেছে তাহলে এখানে অফ অনার হবে, যে সেই মানুষটাকে আমরা অনার করছি, অফ অনার হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। দেন থার্ড নাম্বার বলেছে, এটা দেখো গ্রুপ সি এর 2017-এর কিন্তু, গ্রুপ সি এর যেটা আমাদের স্কুল সার্ভিস কমিশন আছে তার গ্রুপ সি এর 2017 নাম্বারের 2017 সালের পিওয়াইকিউ, সরি। আই উইল ট্রাই টু বি অন টাইম বাট আই ডু নট ওয়ারি, সরি, বাট ডোন্ট ওয়ারি হোয়েন আই অ্যাম লেট। তাহলে আই উইল ট্রাই, এখানে সাবজেক্ট দেখো আই হচ্ছে, উইল হয়ে যাচ্ছে এখানে ভার্ব, এটা কিন্তু একটা ফিউচার টেন্স হচ্ছে। আর উইল এর পরে অলওয়েজ কিন্তু আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাই, উইল বি যদি থাকে তাহলে কিন্তু সেকেন্ড ফর্ম বসে যায়। তাহলে আই উইল ট্রাই টু বি অন টাইম, এটা ঠিকই আছে। তাহলে আই উইল ট্রাই টু বি অন টাইম,
তাহলে এইটুকুটা একটা ফ্রেজ হয়ে যাচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, সরি সরি, বাট এটা একটা কনজাংশন হয়ে যাচ্ছে। ডুটা এখানে কার জন্য বসেছে? টাইমের জন্য না, দেখো এইটুকুটা একটা ফ্রেজ হয়ে যাচ্ছে, ডুটা বসেছে আই এর জন্য, আই উইল ট্রাই টু বি অন টাইম, এইটুকুটা একটা ফ্রেজ, তারপরে কনজাংশন বাট, তারপরে এখান থেকেও একটা কিন্তু এটা একটা ক্লজ হয়ে যাচ্ছে যার সাবজেক্ট কিন্তু আই। ডোন্ট ওয়ারি এটা কিন্তু আই এর জন্য বসানো হয়েছে, যে আমি যদি লেট করি তাহলে পরে, মানে আমি চেষ্টা করব অন টাইমে আসার জন্য, বাট কিন্তু চিন্তা করো না, আমার জন্য চিন্তা করো না। এর মানেটা হচ্ছে ডোন্ট ওয়ারি বলতে যে আমার জন্য চিন্তা করো না, ওই জন্য এখানে আইটা কিন্তু হয়ে যাচ্ছে সাবজেক্ট। তার চেয়ে বড় কথা এইটুকুটা একটা ক্লজ হয়ে যাচ্ছে, তারপর এখানে কনজাংশন আছে, কনজাংশন হওয়ার জন্য এখানে আমরা ফার্স্ট সাবজেক্টটাকেই কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে গণ্য করি, তার জন্য এখানে ডু বসেছে, যদি টাইমটা হতো তাহলে এখানে ডাজ হতো। ডোন্ট ওয়ারি হোয়েন আই এম লেট, তাহলে দেখো এই টোটাল সেন্টেন্সটা কিন্তু একটা কন্ডিশনিং সেন্টেন্সের মতো আচরণ করছে, মানে একটা কারণ বোঝাচ্ছে, কন্ডিশনিং সেন্টেন্স আমি বলবো না ঠিক, একটা কারণ বোঝাচ্ছে আর একটা ফলাফল বোঝাচ্ছে। যে কারণটা কি, যে আই উইল ট্রাই টু বি অন টাইম, মানে আমি অন টাইমে আসার চেষ্টা করব, বাট ডোন্ট ওয়ারি চিন্তা করো না যদি আমি লেট হই, যদি আমি লেট হই, তাহলে এখানে যদির জন্য হোয়েন হয় না, যদির জন্য আমরা ইউজ করি কি ইফ, তাই না? যদির জন্য আমরা কি ইউজ করি ইফ, ইফ আই অ্যাম লেট, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার, ইফ হবে, হোয়েন হবে না, যখন আমি দেরিতে আসবো না, যদি আমি দেরিতে আসি তো। এটা বলেছে এসএলএসটি 2016 19 লেভেলের। কারেক্ট ভার্বকে বসাতে বলেছে, অ্যাজ আই ওয়াজ টায়ার্ড আই ড্যাশ লে ডাউন ফর আ হোয়াইল, তাহলে আমি যখন টায়ার্ড হয়ে যাই তখন কি করি? শুয়ে পড়ি, তাই না? আমি যখন টায়ার্ড হয়ে যাই তখন আমি কি করি? শুয়ে পড়ি। তাহলে এলে ওয়াই লে, লে মানে রাখা, এলে ওয়াই লে মানে রাখা, লে মানে রাখা। আর দেখো তার থেকে মজার কথা, যেখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, তার মানে পুরো সেন্টেন্সটা কোন টেন্সে থাকবে? পাস্ট টেন্সে থাকবে। লেটা প্রেজেন্ট ফর্ম, লাইটা প্রেজেন্ট ফর্ম, লেট 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 হয়, লেট মানে পড়া বা শুয়ে পড়াটাকেও বোঝায় লেট, লেট ডাউন বলতে শুয়ে পড়া। আর লাইট, লাইট হচ্ছে এটা মিথ্যা, যে এই যে লাই, লাইয়েরই পাস্ট ফর্ম লাইট, তাহলে লাইয়ের পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে লাইট। তাহলে এখানে তো মিথ্যের কোনো ব্যাপার নেই, এটা শুয়ে পড়া বোঝাচ্ছে, তাহলে লাইট ডাউন মানে শুয়ে পড়া, তাহলে লেট ডাউন, সরি মাই মিস্টেক, লেট ডাউন মানে শুয়ে পড়া, তাহলে এখানে লেট ডাউন হয়ে যাবে সঠিক অ্যান্সার, এল এ আই ডি লেট। আর এই লে মানে কিন্তু রাখা, আর এই লাই, এটা লাই, এটা লে বা লেড না, এটা লাই মানে মিথ্যে কথা বলা, আর এটা লাইট, লাইট বলতে ওই তো মিথ্যের পাস্ট ফর্ম। এখানে বলেছে দেখো 5th নাম্বার কোশ্চেন, অ্যানাদার বাফেলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাওএডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েড টু স্পিক টু মি। অ্যানাদার বাফলিং চেঞ্জ মানে তার মধ্যে কোনো একটা চেঞ্জ এসেছে, দ্যাট আই নোটিস, যেটাকে এই চেঞ্জটার জন্য এখানে দেখো দ্যাট বসেছে, চেঞ্জের জন্য এখানে দ্যাট বসেছে। আই, আই এর পরে ভার্বের এখানটাতে যদি সেকেন্ড ফর্ম না থাকে তাহলে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাই, এস বাই এস ইউজ করি না। তাহলে আই নোটিস ইন হিম, আমি তার মধ্যে দেখেছি, কি দেখেছি? চেঞ্জ দেখেছি। নাওএডেজ আজকাল দেখেছি, নাওএডেজ থাকার জন্য এখানে কিন্তু এটা প্রেজেন্ট হয়ে গেল, ইজ হয়ে যাচ্ছে তার জন্য। নাওএডেজ ইজ দ্যাট হি, সে কি করছে? এখানে হি থাকার জন্য এখানে অ্যাভয়েডস হয়ে যাচ্ছে। দেখো তাহলে এই অ্যাভয়েডের সাবজেক্ট কোনটা? হি, অ্যাভয়েডের সাবজেক্ট হয়ে যাচ্ছে হি, অ্যাভয়েডের সাবজেক্ট হয়ে যাচ্ছে হি, তাহলে হি অ্যাভয়েডস টু স্পিক টু মি, তাহলে অ্যাভয়েড টু স্পিক টু মি। দেখো এখানে টু থাকার জন্য অনেকেই ভাবতে পারো যে টু তো একটা ইনফিনিটিভ, তাহলে এখানে ভার্বের আমাদের ফার্স্ট ফর্ম বসবে, তাহলে তো এটা কোনোটাই ভুল নেই, নো এরার হয়ে যাবে, তাই না? কিন্তু না, যখন ক্লজ থাকবে, সরি ফ্রেজ থাকবে অ্যাভয়েড, এ ভি ও, অ্যাভয়েড টু
যখন থাকে তখন আমরা ভার্বের সাথে ভার্বের ফিফথ ফর্মটা ইউজ করি। ভার্বের ফিফথ ফর্ম বলতে ভার্বের সাথে আইএনজি ইউজ করি। অ্যাভয়েড টু যখন এই ফ্রেজটা কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাবো তখন আমরা ভার্বের সাথে আইএনজি কথাটাকে ইউজ করব। অ্যাভয়েড টু স্পিকিং হবে। যেরকম লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, এখানেও দেখো টু আছে। এই ওয়ার্ডটার মানে এই ফ্রেজটার মধ্যেও দেখো টু আছে, কিন্তু টু এর পরে ভার্বের আমরা আইএনজি ফর্ম ইউজ করব, ভার্বের ফার্স্ট ফর্ম না, ভার্বের আইএনজি ফর্ম ইউজ করব। তাই তো লুকিং ফরওয়ার্ড টু, অ্যাভয়েড টু, এরপরে ভার্বের অলওয়েজ আইএনজি ফর্মটা বসবে। তাহলে অ্যাভয়েড টু আর লুকিং ফরওয়ার্ড টু, হাতের লেখা খুব ভালো, একটু কম্প্রোমাইজ করে নিও সবাই। তাহলে অ্যাভয়েড টু আর লুকিং ফরওয়ার্ড টু এর পরে ভার্বের অলওয়েজ আইএনজি ফর্ম বসে। আর এখানে অ্যাভয়েডস হয়েছে কেন? অনেকে বলতে পারে যে ম্যাম এখানে তো তুমি বললে অ্যাভয়েড টু, তাহলে এখানে অ্যাভয়েডস আছে কেন? অ্যাভয়েড কেন আছে? হি এর জন্য অ্যাভয়েডস আছে। অবভিয়াসলি ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে পরে আমরা এস বা ইএস ইউজ করি, তাই না? তাহলে এখানে অ্যাভয়েডস হয়ে যাচ্ছে, তার জন্য অ্যাভয়েডস টু স্পিকিং টু মি। দেন 6 নাম্বার কোশ্চেন বলছে রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। আন্ডারলাইন দ্য ওয়ার্ড মিনস, মানে এই অ্যাবস্ট্রাক্টের মানেটা বোঝাচ্ছে। দেখো কনক্লুশন, কনক্লুশন কি হয়? কোনো একটা গল্পের বা কোনো একটা প্যারাগ্রাফের লাস্ট পোর্শনটা, উপসংহার যেটাকে আমরা বলি, সেটাই হচ্ছে কনক্লুশন। মানে টোটালটা পড়ে তুমি কি বুঝলে সেটা লেখো এখানটাতে। কনক্লুশনের এক কথায় যদি বলি, প্ল্যানের এখানে কোনো লজিক নেই। টাইটেলটা কি জিনিস? টাইটেল মানে তোমার যে পুরো বিষয়টা আছে তার সম্বন্ধে, তার যে মেন কি ওয়ার্ডগুলো থাকে সেটা নিয়ে একটা মাত্রই সেন্টেন্স বা কিছু ওয়ার্ডকে আমরা যেটা লিখি সেটাই হয়ে যায় টাইটেল। অ্যাবস্ট্রাক্ট অ্যাকচুয়ালি কি জিনিস বলো তো? পেপার পড়েছো তোমরা, তো মোটামুটি সবাই পেপার পড়ো বা পেপার দেখেছো। পেপারে ফার্স্ট বা সেকেন্ড পেজে থাকে না যে এরকম একটা বক্সের মধ্যে বা কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে থাকে, এখানে একটা বড় করে হেডলাইন দেওয়া থাকলো, এই হেডলাইনটাই টাইটেল। তারপরে হচ্ছে কিছুটা গল্প লেখা থাকে, তারপরে লেখা থাকে যে হলো এরপরে 9 পাতায়, এরপরে 10 পাতায়, এরপরে 11 পাতায়, এরকম করে, মানে যাই হোক আমি বলছি মজা করে। মানে এই কথাগুলো কিন্তু অরিজিনাল লেখা থাকে যে এরপরে এত নাম্বার পাতায় আছে, বা হলো ইংলিশে লেখা থাকে টু বি কন্টিনিউ ইন টু বি কন্টিনিউ 9 পেজেস। এইরকম ভাবে যে লেখা থাকে, এই যে ভেতরের এইটুকুটার যে লেখাটা, যেই পোর্শনটাকে আমরা পড়তে পারি ফার্স্ট বা সেকেন্ড পেজে, এটাই হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট। মানে এর ভেতরের যে গল্পটা আমরা 9 নাম্বার পাতায় পড়তে যাব, তার সামারি, তার সম্বন্ধে কি থাকতে পারে সেটার সম্বন্ধে আমাদের এখানে অল্প করে লেখা থাকে, সেটাই হয়ে যায় সামারি, তাই না? মানে জিস্টটা লেখা থাকে পুরো গল্পের যে আমাদের বড় করে যেটা লেখা থাকে তার পুরো জিস্টটা এখানে লেখা থাকে। তাহলে অ্যাবস্ট্রাক্ট বলতে সামারি। আর অ্যাবস্ট্রাক্ট অলওয়েজ যখন কোনো এসে বা আম, যারা এমএসসি করেছো, ওরা ডিসার্টেশন করেছো বা টার্ম পেপার করেছো, ওরা জানো যে যখন কোনো পেপার পাবলিশড হয় তার শুরুতে থাকে অ্যাবস্ট্রাক্ট কথাটা, তাই কি না? অ্যাবস্ট্রাক্ট কথাটা শুরুতে থাকে, তারপরে তো মাঝের গদ্যা থাকে, তারপরে লাস্টে হলে কনক্লুশন থাকে, তারপরে রেফারেন্স থাকে, আর আরো 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 জিনিস থাকে, আমি সেই বিষয়ে আসছি না। তাহলে অ্যাবস্ট্রাক্টটা কি? শুরুতে থাকছে। আর অ্যাবস্ট্রাক্টে থাকে কোনো একটা বিষয়বস্তুর সামারি, কোনো একটা বিষয়বস্তুর সামারি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার। এখানটাতে দেখো বলেছে যে এসএলএসটি 2016-তে এসছে ইনডিরেক্ট স্পিচ, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করতে বলেছে। I said to my friend, please help me in checking the accounts. এখানে প্লিজ বলেছে, তার মানে আমাদের ইনডিরেক্ট ফর্মে, ইনডিরেক্ট স্পিচে অলওয়েজ রিকোয়েস্ট কথাটা থাকতেই হবে, রিকোয়েস্ট কথাটাই থাকবে, আর অন্য কিছু আমি কনসিডার করব না। মানে আমি বলতে এটা একটা রুলস যে প্লিজ থাকলে পরে অলওয়েজ একটা রিকোয়েস্ট কথাটাই কিন্তু থাকবে। এখানে অর্ডার আছে, হবে না। সেই টু কখনোই হবে না, সেই টু এর বদলেই তো এখানে রিকোয়েস্ট কথাটা আসবে। প্লিজ এর বদলে প্লিজ বসে না, প্লিজ এর জন্য প্লিজ বসে না, এখানে রিকোয়েস্ট কথাটাই লাগবে আমার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নাম্বার। দেখো আমরা অপশন না পড়েই অ্যান্সার করে দিতে পারছি। কতক্ষণ লাগবে এটা করতে? 5 সেকেন্ড ম্যাক্স টু ম্যাক্স। 5 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, কতক্ষণ লাগলো এটা করতে? 5 সেকেন্ড লাগলো, তাই না?
আমি বলে বলে করছি জন্য হয়তো বা 10 সেকেন্ডের মতো লাগতে পারে, বা 10 সেকেন্ড লাগবে না, 7 সেকেন্ডের মতো লাগবে, কিন্তু যারা এক্সাম হলে করবে তাদের 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো প্লিজ কথাটা আছে, তাহলে আমরা কি জানলাম যে প্লিজ থাকলে পরে অলওয়েজ আমাদের ইনডিরেক্ট ফর্মে রিকোয়েস্ট কথাটা ইউজ হয়। যদি আর কোনো অপশনে রিকোয়েস্ট থাকতো তাহলে পরে আমরা দেখতাম যে তারপরে আর কি কি জিনিস আছে, তখন ভাবতাম। কিন্তু আমাদের তো এখানে একবারেই অ্যান্সার হয়ে গেল। 4 নাম্বার তাহলে সঠিক অ্যান্সার। 8-এ বলেছে, এটাও এসএলএসটি 2016 9-10 লেভেলের কোশ্চিন। এখানে বলেছে প্যাসিভ ভয়েস কনভার্ট করতে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। লেট দিয়ে শুরু হচ্ছে, দেখো আগে পড়ে নেই কোশ্চিনটা। লেট আস ফরগেট দ্য পাস্ট। আচ্ছা, ফরগেট বলেছে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে এই পুরো সেন্টেন্সটা কিন্তু একটা পাস্ট টেন্সে আছে। কিন্তু লেটের যখন আমরা লেট দিয়ে যখন আমরা কোনো প্যাসিভ ভয়েস করবো তখন প্যাসিভ ফর্মে কি বসে বলে তো? লেট, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে বি। লেটের সাথে বি এটা কিন্তু অলওয়েজ থাকবেই প্যাসিভ ফর্মে, অবভিয়াসলি প্যাসিভ ফর্মে। তারপরে বসবে ভার্বের থার্ড ফর্ম। এখানে কোনো অবজেক্ট থাকে না, মজার ব্যাপার এখানে কোনো অবজেক্ট থাকে না। আর এই সাবজেক্টটা কি, কোন সাবজেক্ট হয়? প্যাসিভ ভয়েসের যেটা সাবজেক্ট হবে সেই সাবজেক্ট। আর যেটা লেটের পরে লেট আস দিয়েই মেনলি স্টার্ট হয়, লেট আস দিয়েই স্টার্ট হয়। তাহলে এই আস কিন্তু আর আমরা প্যাসিভ সেন্টেন্সের মধ্যে দেখতে পাবো না। প্যাসিভ যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্সের মধ্যে আমরা আস কথাটাকে দেখতে পাবো না। তাহলে লেট দ্য পাস্ট, প্যাসিভে তখন পাস্টটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে কি হবে? লেট দ্য পাস্ট বি ফরগটেন। এখানে ফরগেট আছে, ফরগট, ফরগেট, ফরগটেন, তাই না? তাহলে ফরগটের এটা পাস্ট ফর্ম, আর ফরগটের থার্ড ফর্ম হয়ে যাবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে যাবে ফরগেট, ফরগটেন, সরি ফরগটেন। তাহলে দেখে নেই, লেট দ্য পাস্ট এন্ড এর এখানে কোনো যুক্তি নেই। লেট নট, নট কোথা থেকে আসলো? মামা বাড়ির আবদার। উই মাস্ট, উই মাস্ট এটার কোনো লজিক নেই, সরি কাটবে এটা। উই মাস্টের এখানে কোনো লজিক নেই। লেট দ্য পাস্ট বি ফরগটেন, আমাদের ফর্মুলা, রুলস, নিয়ম যা যা তোমরা বলো সেটা তাই বোঝায় যে লেট দ্য পাস্ট বি ফরগটেন, তাই না? লেটের পরে সাবজেক্ট হবে, দেখো এখানে দ্য পাস্ট, প্যাসিভের জন্য দ্য পাস্টটাই তো সাবজেক্ট হয়ে যাচ্ছে। বি ফরগটেন, দেখো এখানে আসের কোনো ভূমিকা নেই। 9 নাম্বার বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এসএলএসটি 2016-তে এসেছে। হি কেম টু মিট মি ড্যাশ এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডটা কি জিনিস বলো তো? আগেকার দিনে দুর্গ হতো, গোল গোল টাইপের দুর্গ, গোল বা চারকোনা টাইপেরই কিন্তু দুর্গ হতো। ওই দুর্গগুলোর কি হতো যে মিডিলে থাকতো প্রাসাদ, চারিদিকে বা কোনো একটা সাইডে, মেইনলি চারিদিকেই থাকতো হচ্ছে বসতি, আর মিডিলে কিছুটা ফাঁকা স্পেস থাকতো, মিডিলে কিছুটা ফাঁকা স্পেস থাকতো, এটাকেই বলা হয় এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড, সরি এসপ্ল্যানেড। মিডিলে যে ফাঁকা পোর্শনটা থাকে যেখানটাতে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করি, বাজারপত্র থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে যে সমস্ত অ্যাক্টিভিটিটা করি সেটাই হয়ে যায়, সেই পোর্শনটাই হয়ে যাচ্ছে এসপ্ল্যানেড। মাঝের ওই যে ফাঁকা পোর্শনটা সেটাই হয়ে যাচ্ছে এসপ্ল্যানেড। তাহলে হি কেম টু মি, অন হবে না কিন্তু এখানে, অ্যাট হবে না, ইন তো হবেই না, বাই এসপ্ল্যানেড হবে, হ্যাঁ বাই এসপ্ল্যানেড হবে, এটা মনে রাখবে। হি কেম টু মি বাই এসপ্ল্যানেড। দেন 10 নাম্বার কোশ্চেন বলেছে, এটা WBSSC গ্রুপ সি এর 2016 কোশ্চেন। রাহিম's doctor advised him to dash as a cure for his sore throat। তাহলে থ্রোট মানেটা কি? গলা, আমাদের যেটা অসোফেগাস হয়, যেটা আমাদের খাদ্যনালী হয় সেটাকে আমরা থ্রোট বলি। তাহলে গলা ব্যথার জন্য রহিমের ডক্টর রহিমকে কি অ্যাডভাইস দিয়েছে? একটু চিৎকার করে নাও, তাই না? গলা ব্যথা হলে চিৎকার করো, তারপরে আরো বেশি বেশি করে চিৎকার করো, তাহলে দেখবে গলার ভালো হয়ে যাবে, যেরকম আমার অবস্থা এখন। তাহলে বাবল মানে কি? বাবল মানে, বাবল মানে বকাবকি করা, বাবল মানে বকাবকি করা। আর গিগল, GIGGLE, এই গিগল মানে, গিগল মানে হাসি। কোন হাসি বলে তো? অট্ট হাসি না কিন্তু, হাসি অনেক রকমের হয়, সেটা নিয়ে এক্সপ্লেন করতে যাবো না আমি অবভিয়াসলি। তাহলে গিগল মানে হাসি, এটা কোন ধরনের হাসি? ধরে নাও যে দুটো সিনিয়র আছে,
একজন সিনিয়র আর একজন সিনিয়রের নামে কোনো ক্রিটিসাইজ করছে, তার মাঝে তুমি বসে আছো, সেখানে তুমি না পারছো হাসতে, না পারছো তুমি হচ্ছে কথাটাকে অ্যাভয়েড করতে, তখন কি করবে? মুখটা মানে অন্যদিকে তাকিয়ে মাথা নিচু করে যে করেই হোক, যে ওই যে হাসিটা দেবে, সেটাই হয়ে যাচ্ছে গিগল। বোঝা গেল? গিগল মানে তাহলে কি হলো? মুখ চিপে যে হাসাটা, সেটাই হয়ে যায় গিগল। আর এই গাগল, এটা GURGLE, গাগল। এই গাগল মানে ছোট বাচ্চারা ছোট বাচ্চারা যখন নতুন নতুন কথা শেখে, ওরা তখন করে কথা বলে না, যে আ এরম টাইপের কথা বলেছে ওরা, মানে কি বলছে এক্সাক্ট তুমি বুঝতে পারবে না, কিন্তু ওদের ভাবটা প্রকাশ হয়, সেটাই হয়ে যায় গাগল। গাগল এটা, নট গার্গল, এখানে আরটা উচ্চ থাকে। এর উচ্চারণটা হয় গাগল। মানে ছোট বাচ্চাদের যেটা গড়গড় করে আওয়াজ করে ওরা, সেটাই হয়ে যায় গাগল। আর আমাদের গলা ব্যথা হলে আমরা এটাকে ইউজ করি, গার্গেল। এটা হয়ে যায় গার্গেল, যেটা গড়গড় গড়গড় করে, গরম জলের মধ্যে লবণ দিয়ে, এটাই সেই গার্গল। দেন 11th নাম্বার এখানে বলেছে গ্রুপ সি, এটা WBSSC এর গ্রুপ সি 2017 এটা কারেক্ট সেন্টেন্স। ভূপেন ডু নট নো দ্য ওয়ে। ভূপেনের পরে ডু এর কোনো লজিক হয় না, তার কারণ ভূপেন একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা অলওয়েজ ভার্বের সাথে এস বা ইএস ইউজ করি, যদি সেটা প্রেজেন্ট হয় তো। তাহলে ভূপেনের পরে ডু হবে না, ডাজ হবে অবভিয়াসলি। ভূপেন ডিড নট নোস, এখানে এস চলে এলো, হবে না। নোস বলেছে, ডিডের পরে অলওয়েজ আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি, তাই না? ডু, ডিড, এই ওয়ার্ডগুলোর পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি, ভার্বের আমরা ফার্স্ট ফর্মকে ইউজ করি। তাহলে এখানে যদি নো হতো তাহলে ভাবা যেত। নোস বলেছে, তাহলে হবে না, সিও ক্যান্সেল। তাহলে ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার, ভূপেন ডাজ নট নো দ্য। এই কেটে গেল, কেটে গেল, যা যা। কি রে স্যার? এটা সঠিক অ্যান্সার, এটা কাটবো কেন? কেটে গেল ওটা। তাহলে ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। এখানে এ বির পরে 1 2 3 4 কোনো লজিক নেই। এই দেখো, এখানে 1 2 3 4 চলে এসছে, আবার ABCD, কি দরকার আছে বাবা এটা দেওয়ার? হুম তাহলে এটা গ্রুপ সি এর। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ। তুমি যখন কাউকে জিজ্ঞাসা করবে যে তোমার ঘড়িতে কটা বাজে, তখন আমরা অন কথাটা ইউজ করব না, ইন আর অ্যাড তো হবেই না। অন কথাটাকে আমরা কিন্তু তখন ইউজ করব না যখন তুমি অন্য কাউকে একটা জিজ্ঞাসা করবে যে তোমার ঘড়িতে কটা বাজে বা কটা বাজে। আমরা তো বলি না যে তোমার ঘড়িতে কটা বাজে, তোমার ঘড়ির টাইমটাই ঠিক টাইম, ওর ঘড়ির টাইমটা ঠিক টাইম না, এরকম তো ব্যাপার হয় না। সবার ঘড়িরই মোটামুটি সেকেন্ডের একটা ভ্যারিয়েশনের মধ্যে সঠিক টাইমই থাকে। তাহলে অন কথাটা হয় না যখন তুমি কারোর কাছে জিজ্ঞাসা করবে যে কটা বাজে, তখন হয় বাই, তখন হয় বাই। তাহলে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। 13 নাম্বার বলেছে, এটা এসএলএসটি 2016 19-এর। আই ড্যাশ হু ড্যাশ মাই ওয়াচ। দেখো এখানে হু আছে, এখানে হু কথাটা আছে, তার মানে আগে কিন্তু আমরা এখানে ভার্ব ইউজ করব না, এখানটাতে আমরা ভার্ব কিন্তু ইউজ করব না, এখানে আমরা নাউন ইউজ করব। এটা একটা আয়ের পরে একটা কমা, এর কোশ্চিনে ভুল করেছে, আয়ের পরে একটা কমা হতো, তখন দুটো নাউন পরপর বসে না কমা ছাড়া। আই ড্যাশ, এখানটাতে তাহলে একটা কি বসবে? নাউন বসবে। হু, তারপরে এখানে ভার্ব বসবে, তারপরে এখানে ভার্ব বসবে। যেহেতু এখানে হু আছে কথাটা, তার জন্য হু কার পরে বসে? হুটা যদি কোশ্চিন বোধক চিহ্ন না হয়, যদি কোশ্চিন বোধক চিহ্ন না হয়, তাহলে পরে হুটা কিন্তু অলওয়েজ নাউনকেই রিপ্রেজেন্ট করে, তাই না? আর সেটা পার্সন হতে লাগবে অবভিয়াসলি। অবজেক্টের জন্য আমরা কি ইউজ করি? অবজেক্টের জন্য আমরা হুইচ বা দ্যাট ইউজ করি, তাহলে এখানে নাউনের জন্য এখানে হু কথাটা ইউজ হবে। তাহলে ওন্ডার্স হবে না, এক কথা চোরের কথা বলেনি। ওন্ডার এটা ভার্ব হয়ে যাচ্ছে, হবে না। ওয়ান্ডার, এই ওয়ান্ডার মানে ভব ঘুরে, যারা ঘুরে বেড়ায় অকারণেই তাদের বলা হয় ওয়ান্ডার। তাহলে ওয়ান্ডারের এখানটাতে কোনো লজিক নেই, অ্যান্সার হয়ে যাবে ওন্ডার।
I wonder who stole my watch. দেন আজকের সেকেন্ড লাস্ট কোশ্চেন আমাদের গ্রুপ সি 2016-র। I regret to inform you that dash the would be the beginning of a later conveying. দেখো এখানে রিগ্রেট বলেছে, মানে কোনো কিছু বলতে আমাদের খারাপ লাগা, তাই না? রিগ্রেট টু ইনফর্ম মানে কোনো কিছু ইনফর্ম দিতে খারাপ লাগা। তার মানে খারাপ লাগে কোন জিনিসকে? ভালো জিনিস, যে না তুমি চাকরি পেয়ে গেছো, আবার বলতে কি খারাপ লাগছে, উমা, এরকম তো হয় না ব্যাপার। এখানটাতে তাহলে কোনো নেগেটিভ ওয়ার্ড হবে, এখানটাতে তাহলে কোনো নেগেটিভ ওয়ার্ড হবে, তাহলে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট একটা কোনো নেগেটিভ ওয়ার্ড হবে। তাহলে ইমার্জেন্সি, না ইমার্জেন্সি এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড না। একসেপ্টেন্স, বললাম তো এটা তো হবেই না, এটা ঘোর পজিটিভ ওয়ার্ড, এটা একটা ঘোর পজিটিভ ওয়ার্ড। একসেপ্টেন্স, ডিনাইল, না এক সেকেন্ড, ডিনাইল, ডিনাইল কথাটা কিন্তু হবে না, তার কারণ আমরা কোনো কিছু এখানে ইনফর্ম বলেছে, সরি, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ মানে আমি তোমাকে কোনো কিছু ডিনাই করছি, তার জন্য আমি রিগ্রেট ফিল করছি, সেটা কিন্তু হয় না। রিগ্রেট ফিল হয় যখন কোনো আমি তোমাকে একটা ব্যাড নিউজ দিচ্ছি, আমি যদি বারণ করি তাহলে আমার রিগ্রেট কেন ফিল হবে, তাই না? কিন্তু আমি তোমাকে যদি কোনো খারাপ নিউজ দেই তার জন্য আমার একটা রিগ্রেট ফিল হতেই পারে। তাহলে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট ব্যাড নিউজ, সরি স্যাড নিউজ, কি বলি, স্যাড নিউজ দ্য অ্যাবাভ উড বি দ্য বিগিনিং অফ আ লেটার কনভেইং। তাহলে স্যাড নিউজ হবে, স্যাড নিউজ হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার। আজকের লাস্ট কোশ্চিন, তার আগে বলে দিই যে সেশনটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের সাপোর্টের ভীষণ দরকার, একটা করে লাইক দেবে, পারলে পরে কমেন্ট করবে, খুবই দরকার তোমাদের এই জিনিসগুলোর, মানে দরকার বলবো না ঠিক, মানে একটা চ্যানেলকে গ্রো করতে তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে পরে কি করে হবে সেটা, না? ওই জন্য বলি যে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে পরে আমারও ভালো লাগবে, আমিও মোটিভেট হব তোমাদের লাইক দেখে বা সাবস্ক্রিপশন দেখে। যদি সাবস্ক্রাইবার বাড়ে, যদি লাইক বাড়ে, তাহলে আমারও একটা মোটিভেট ফিল হবে যে না আমিও তাহলে ভালো ভালো কন্টেন্ট দেবো তোমাদেরকে, কন্টেন্ট প্রোভাইড করতে ভালো লাগবে, যে না স্টুডেন্ট আছে, তাহলে পরে তো আমাকে ছাড়তে হবে ওদের জন্য, এই জিনিসটা মাথার মধ্যে কাজ করবে। কিন্তু তোমরা যদি সাপোর্টই না করো, লাইক আর সাবস্ক্রাইবই যদি না করো, তাহলে কিন্তু ডিমোটিভেট হয়ে যাই আমরা। যাই হোক, অনেক ইমোশনাল কথাবার্তা হয়ে গেল, চলে আসি লাস্ট কোশ্চিন আজকের। পিক দ্য অ্যান্টোনিম অফ ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে তুচ্ছ, নগণ্য, ক্ষুদ্র, টাইনি। ইনসিগনিফিকেন্ট, আনইম্পর্টেন্ট, এই ওয়ার্ডগুলোর মানে হয়ে যাচ্ছে ট্রিভিয়াল। তাহলে ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে এর সিনোনিম, ফিউটাইল হবে না, ফার্স্ট হবে না, ইম্পর্টেন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। দুটো করে অপশন দেওয়ার জন্য 1 2 বলবো না এবিসিডি বলবো, আমিও কনফিউজ হয়ে যাই, অতএব 1 2 কাটা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট, মানে যেটা গুরুত্ব দিয়ে করা হবে, অবভিয়াসলি অ্যান্টোনিম বলেছে। তাহলে আজকের সেশন এখানেই শেষ, আজকের সেশন এখানেই শেষ, টাটা।